আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, একটি নতুন বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে থাকবে না কোনো রাজনৈতিক হানাহানি, থাকবে না কোনো রক্তপাত, থাকবে না কোনো মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, টেন্ডারবাজি। এরকম একটি সুন্দর সোনার বাংলাদেশ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু জনগণ গত 5ই আগস্ট বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, কিন্তু বাস্তবিক অর্থে নির্বাচন, সংস্কার, বিচার এই কার্যক্রমগুলোর অগ্রগতি কতটুকু সেটা কিন্তু বড় একটি প্রশ্নের। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামী ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারি কিংবা এপ্রিল যখনই নির্বাচন দিক বা নির্বাচন হোক, কিন্তু নির্বাচনের যে প্রাইম কন্ডিশন, যে ফান্ডামেন্টাল কন্ডিশন, যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশ তৈরি করা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা নির্ভয়ে নির্বিঘ্নে তাদের নিজ নিজ এলাকায় ক্যাম্পেইন করতে পারবে, গণসংযোগ করতে পারবে, মিটিং মিছিল করতে পারবে। আসলে এরকম কোন পরিস্থিতি, পরিবেশ, এনভায়রনমেন্ট বাংলাদেশে এই মুহূর্তে এক্সিস্ট করে কিনা সেটি কিন্তু আজকে প্রশ্ন সাপেক্ষ, এবং আমি সেই প্রশ্নটি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে রাখতে চাই। ইতিমধ্যে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর নির্যাতিত হয়েছেন, ফ্যাসিবাদের আমলে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছেন, এবং ফ্যাসিবাদের আমলে শত শত হামলার শিকার হয়েছেন, বাধার সম্মুখীন হয়েছেন, তারপরেও কিন্তু দমে যান নাই। ভিপি নুরুল হক নূরের উপরে তার নির্বাচনী এলাকা পটুয়াখালীতে, সেখানেও বাধা দেওয়া হয়েছে, হামলা চালানো হয়েছে, তাকে এক প্রকারের অবরুদ্ধ করে রাখা হয়েছিল ঘন্টার পরে ঘন্টা। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যদি সামনের দিকে প্রসিড করি, অগ্রসর হই, তাহলে ডে বাই ডে আমার মনে হয় পরিস্থিতির উন্নতির চাইতে অবনতির দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা বলেছি যে নির্বাচন হওয়ার যে ফান্ডামেন্টাল কন্ডিশন, যে প্রাইমারি কন্ডিশন, সেটা যতদিন না পূরণ হয়, বাস্তবায়ন হয়, যতদিন না আমরা আসলে জনগণের সামনে হাজির করতে পারি, ততদিনে ওই নির্বাচনের তফসিল বলেন বা নির্বাচনের ঘোষণা বলেন, এরকম কোনো বিষয় হলে সেটা হবে অর্থহীন। আমরা এই বাংলাদেশের মাটিতে আর কোনো রকিব মার্কা, হুদা মার্কা নির্বাচন দেখতে চাই না। আমরা এই বাংলাদেশের মাটিতে আর কোনো পেশি শক্তি, ওই ভোট কেন্দ্র দখল, একজনের ভোট আরেকজন দিয়ে দিবে, এরকম কোনো ধোঁয়াশাপূর্ণ নির্বাচন, একতরফা নির্বাচন আর এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। তাই আগামী যে নির্বাচন, সেই নির্বাচন যখনই হোক, এই নির্বাচন হতে হবে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ এবং সুষ্ঠু। এই নির্বাচনে প্রত্যেকটি দল, প্রত্যেকটি প্রার্থী নির্ভয়ে নির্বিঘ্নে যাতে অংশগ্রহণ করতে পারে, এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, এরকম একটি পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ যতদিন না তৈরি হচ্ছে, যতদিন না এই আলামত আমরা পাচ্ছি, ততদিনে আসলে কথা বলা, নির্বাচনের জন্য তাগাদা দেওয়া, এটা আসলে একবারে অর্থহীন হয়ে যাবে। আজকে আমরা অবাক হয়ে লক্ষ্য করি, বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। একই সাথে আমরা বিগত সময়ে ফ্যাসিবাদ কাঁধে কাঁধ রেখে, আমরা একসাথে হাতে হাত রেখে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করেছি, হামলার শিকার হয়েছি, জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিএনপির একজন নেতা হাসান মামুন পটুয়াখালীর, সে আমাদের দলের সভাপতির উপরে যে ধরনের ন্যাক্কারজনক আচরণ করেছে, তার সেই নির্বাচনী গণসংযোগে বাধা দিয়েছে, গণ অধিকার পরিষদের সভাপতিকে ঘন্টার পরে ঘন্টা তার সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রেখেছিল। এরপরেও বিএনপির পক্ষ থেকে আমরা আজ পর্যন্ত সাংগঠনিক কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি নাই, কিংবা কোনো অ্যাকশনও পর্যন্ত নেওয়া হয় নাই, ন্যূনতম একটা শোকজ পর্যন্ত করা হয় নাই। তাহলে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী, যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদের তৃণমূলের নেতারা কিংবা তাদের কোনো ছোট গোছের কোনো নেতা এরকম একটা ফ্যাসিস্ট আচরণ করার পরেও তার বিরুদ্ধে যদি বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত না নেয়, শোকজ না করে কিংবা অ্যাকশন না নেয়, তাহলে ভবিষ্যতে অন্যান্য যে দলের প্রার্থী যারা, তারা আসলে কতটুকু নিরাপদ, নির্ভয়ে, নির্বিঘ্নে আসলে ক্যাম্পেইন, গণসংযোগ, মিটিং মিছিল করতে পারবে, এটি কিন্তু বড় একটা প্রশ্নের বিষয়। একই সাথে আমি আরেকটি প্রশ্ন করতে চাই, ভিপি নুরুল হক নূরকে আরো 2-4টা নেতার মতো এক পাল্লায় মাপলে কিন্তু হবে না। ভিপি নুরুল হক নূর বাংলাদেশের রাজনৈতিক দলের প্রধান,
এই মুহূর্তে গণ অধিকার পরিষদকে যদি আমরা ক্যাটাগরাইজ করি, বিএনপি জামাতের পরেই আমাদের অবস্থান। এই গণ অধিকার পরিষদ একমাত্র দল যার সাংগঠনিক ভিত্তি বাংলাদেশের তৃণমূল পর্যন্ত বিস্তৃত। আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত কমিটি রয়েছে, ওয়ার্ড পর্যন্ত কমিটির কার্যক্রম চলছে। এরকম জনভিত্তি গণভিত্তি বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল রয়েছে, একমাত্র বিএনপি, এরপরে জামাত, তারপরে কিন্তু আমাদেরই সেই সাংগঠনিক শক্তি তৃণমূল পর্যন্ত বিস্তৃত। এবং নুরুল হক নূর ডাকসুর নির্বাচিত ভিপি ছিলেন, অসংখ্য হামলা মামলার শিকার হয়েছে। তার মতো একজন নেতা বলিষ্ঠ কণ্ঠস্বরের সাথে যে আচরণ করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। এটা আমাদেরকে পীড়া দেয়, আমাদের নেতাকর্মীদের পীড়া দেয়। তারা প্রচন্ড রকম ক্ষুব্ধ। সেই জায়গা থেকে আমরা বলেছি আমাদের কারো প্রতি মান অভিমান ক্ষোভ কোনোটাই নেই। আমাদের বক্তব্য একটাই, নির্বাচনের আগে অবশ্যই নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিত করতে হবে। নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিতকরণ ছাড়া ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের পূর্ব শর্ত হিসাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সেই প্রিভিয়াস বা প্রি কন্ডিশন হিসাবে যে ধরনের এনভায়রনমেন্ট দরকার, সেই এনভায়রনমেন্ট নিশ্চিতকরণ ছাড়া আসলে কোনো নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে পারি না। তবে এখানে বলে রাখা দরকার, আমরা কিন্তু নির্বাচনের বিরুদ্ধে নয়। অবশ্যই নির্বাচন হতে হবে। নির্বাচন গণতন্ত্রের অন্যতম শর্ত, অপরিহার্য শর্ত। নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচন না হলে একটি দেশ বিপদে যাওয়া কিংবা দেশকে নিয়ে দেশি বিদেশি চক্রান্তকারীরা এই দেশকে বিপদে ফেলার যে নানান ষড়যন্ত্র ইতিমধ্যে তারা অব্যাহত রেখেছে, এগুলো আরো ডে বাই ডে শক্তিশালী হবে এবং তারা এগুলোকে আরো প্রলম্বিত করবে। এই জন্য আমরা বলছি নির্বাচন অবশ্যই দরকার, নির্বাচন হতে হবে। তবে নির্বাচনের আগে বিচার এবং সংস্কারের যে কথাগুলো বলছি এবং নির্বাচনী পরিবেশের যে কথাগুলো বলছি, উইদাউট রিফরমেশন, উইদাউট আপনার বিচার, নির্বাচনী পরিবেশ তৈরি করা, একটা যেনতন ছলাকলা নির্বাচন দিয়ে দিলাম, এই নির্বাচন গণ অধিকার পরিষদ কখনো অ্যাকসেপ্ট করবে না, দেশবাসী অ্যাকসেপ্ট করবে না। এই হলো নির্বাচনী সামগ্রিক আমাদের বক্তব্য। আজকে এই জরুরি সংবাদ সম্মেলনের যে মূল বক্তব্য, যে বিষয়ে আমি আসলে কথা বলার জন্য আজকে এই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছি, সেটি হচ্ছে ইতিমধ্যে গণ অধিকার পরিষদের সভাপতিকে নিয়ে বেশ কিছু ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে এবং আমাদের দলকে ড্যামেজ করার জন্য জনগণের সামনে এই দলকে কিভাবে নেতিবাচকভাবে তুলে ধরা যায়, আমাদের এই তারুণ্যের যে অগ্রযাত্রা এটাকে থামিয়ে দেওয়া যায়, সেটার বিষয়ে নানামুখী তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা জানেন যে গত 2 বছর আগে আমাদের বেশ কিছু ভুল বোঝাবুঝির কারণে এবং দেশি বিদেশি নানান এজেন্টের ভুল ইনফরমেশনের কারণে আমরা গণ অধিকার দুটি পথে পথ চলা শুরু করেছিলাম। সেই জায়গা থেকে গত ডিসেম্বর মাসে আমাদের সেই সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা গণ অধিকার পরিষদকে ঐক্যবদ্ধ করি এবং এই দলকে এখন শক্তিশালীভাবে জনগণের কাছে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। যখন এই গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের বিগত সময়ের যে ভুল বুঝাবুঝি এবং নানান ধরেন আপনার বিভিন্ন অসত্য এবং নানান জায়গা থেকে মিস ইনফরমেশনের কারণে আমরা বক্তব্য দিয়েছিলাম, এই বক্তব্যগুলো আমরা সেই ডিসেম্বরের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ পথ চলা শুরু করেছিলাম। সেই বিষয়গুলো আমরা এখন দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে একটি কুচক্রী মহল সামনে নিয়ে আসার চেষ্টা করছে। তারা মূলত আমাদের এই ঐক্যবদ্ধ পথ চলাকে টলারেট করতে পারেন না, সহ্য করতে পারছেন না, মেনে নিতে পারছেন না। তারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদ তাদের যে অগ্রযাত্রা, এই তারুণ্যের শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এবং হয়েছে, এবং এর বাইরেও যে তারুণ্যের শক্তিগুলো এখনো বিচ্ছিন্নভাবে কিংবা নানান যে দল যারা ইতিমধ্যে খুলেছে বা চালু করেছে, তারাও এক সময় দেখা যাবে এই তারুণ্যের শক্তির সাথে ঐক্যবদ্ধ হবে। এবং তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে বিগত সময়ে যারা এই বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনীতি কায়েমের চেষ্টা করেছিল, যারা ওই পুরাতন বন্দোবস্তকে আঁকড়ে ধরতে চায়, ওই পুরাতন রাজনীতি বাংলাদেশে কায়েম করতে চায়, এরা আসলে ওই পুরাতন রাজনীতিটাকেই ধরে রাখতে অব্যাহতভাবে ষড়যন্ত্র চলমান রেখেছে। তারা জানে যে এই তারুণ্যের সম্মিলিত শক্তিগুলো এক ঐক্যবদ্ধ হলে এই বাংলাদেশে যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমাদের যে বাপদাদার ওই পুরাতন আমলের বন্দোবস্ত, যে নেতার ছেলে নেতা হবে, এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এগুলো আর বাংলাদেশে চলবে না। এই জন্য তারা এটা মেনে নিতে পারছে না। এই জন্য তারা পদে পদে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পদে পদে তারা এই তারুণ্যের শক্তিগুলোকে বিভক্ত করার জন্য, সেগ্রিগেটেড করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য নানামুখী নীল নকশার জাল তারা হেঁটেছে। তো আমরা তাদের এই ষড়যন্ত্র বিষয়ে
অবগত এবং আমরা জানি। এজন্য আমরা বলেছি আমরা ওই পুরাতন বন্দোবস্তের দিকে আর যেতে চাই না, আমরা নতুনত্বের দিকে যেতে চাই। আমরা এই বাংলাদেশকে তারুণ্যের সম্মিলিত শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। একই সাথে আমি করজোরে আপনাদের কাছে আহ্বান জানাবো যে আমার বিগত সময়ে কিছু বক্তব্যে হয়তো আপনাদের কাছে একটি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূরকে নিয়ে বেশ কয়েকটি তথ্য ইতিমধ্যে বারবার একটি অশুভ চক্র বা গোষ্ঠী তারা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসার চেষ্টা করছে। সেই বিষয়গুলো ছিল গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের একটি কুচক্রী মহলের মিস ইনফরমেশন। মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয়, সেই বক্তব্যগুলো আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আবারও প্রত্যাহার করছি এবং আমি অনুরোধ জানাবো, মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয়, আমার এই বক্তব্যের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। একই সাথে আমাদের এই তারুণ্যের শক্তিগুলোকে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই শুরু করেছি এই লড়াইকে যাতে বেগবান করতে পারি এবং জনগণকে আমরা যাতে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারি, এই জন্য আপনাদের দোয়া সহযোগিতা দরকার এবং প্রয়োজন। এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটি বিষয়, ইতিমধ্যে সরকারের পক্ষপাতিত্ব নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, এই সরকার কোন রাজনৈতিক দলের সরকার নয়। এই সরকার একটি নন পলিটিক্যাল গভর্নমেন্ট। এই সরকারের চোখ হবে নিরপেক্ষ চোখ। প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিউট্রাল এবং নিরপেক্ষ চোখ দিয়ে দেখতে হবে। ইতিমধ্যে দুটো বিষয় আমাদের সামনে এসেছে। একটি হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, এই বৈঠককে আমরা সাধুবাদ জানিয়েছি এবং ইতিবাচকভাবে দেখছি। বৈঠক যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে হতে পারে, নেতাদের সাথে হতে পারে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। বৈঠকটাকে আরো আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। কিন্তু যে বিষয়টি ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো অ্যাড্রেস করছেন না বা সামনে আনছেন না, বা যেটি নিয়ে ইতিমধ্যে সমালোচনা বা আলোচনার জন্ম দিয়েছে, জয়েন্ট প্রেস স্টেটমেন্ট যেটি মিডিয়াতে সামনে আনা হয়েছে। আমাদের এই স্টেটমেন্টটি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন ভার্সাস প্রধান উপদেষ্টা এভাবে হতো যে প্রধান উপদেষ্টা ভার্সাস বিএনপি প্লাস অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সমন্বয়ে জাতির সামনে হাজির হতো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আজ আমাদের সামনে কোনোভাবে আসতো না। আজকে অনেকেই বরাবরই শুরু করছে যে আগামী নির্বাচন কি বিএনপি একাই করবে, ওরাই অংশগ্রহণ করবে, আর কোনো দল অংশগ্রহণ করবে না, নাকি বিএনপিকে নিয়ে এই সরকার আগামী ইলেকশন এককভাবে করতে চায়? এই প্রশ্নগুলো ফেলে দেওয়ার মতো নয়। এজন্যই আমরা এই সরকারকে পরামর্শ দিয়েছি, বলেছি যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার আগে অবশ্যই স্টেক হোল্ডার যারা, যে সকল রাজনৈতিক দল বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদের সাথে আলোচনা করে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিলে সবচাইতে ভালো হতো। কিন্তু তারা সেটা না করে যেটি করেছেন, এই কারণে কিন্তু আজকে এই ধরনের নানান প্রশ্ন আজকে আমাদের সামনে হাজির হয়েছে। তারপরেও বলবো, যাই হোক, আলোচনা সমালোচনা সেই বক্তব্য আসলে তারা তাদের জায়গা থেকে দিয়েছেন। আমরা আশা করব কি আলোচনা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা সহ তারা যদি জাতির সামনে হাজির করেন, আমাদের সামনে বিষয়টা আরো খোলাসা হবে। এটা গেল একটা পার্ট। আরেকটি বিষয়, সরকার ইতিমধ্যে একটি নির্দিষ্ট দলকে অনেকভাবে পিছন থেকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টিকে তারা যেভাবে সাপোর্ট এবং সমর্থন পিছন থেকে দিয়ে যাচ্ছেন, এটা আসলে এই সরকারের নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। নানাভাবে তারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পায় নাই, কিন্তু দেখবেন ঐক্যমত্য কমিশন কিংবা প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকগুলো হয় রাজনৈতিক দলগুলোর, সেখানে তারা একটা এক্সট্রা প্রিভিলেজ পায়। অন্যান্য দলের 2 জন থাকলে তারা 4 জন চলে যায়। এরকম নানামুখী সরকারকে প্রশ্নবিদ্ধ করার নানান রাস্তা তারাই খুলে দিচ্ছে। এই জায়গা থেকে সরকারকে আরো সতর্ক এবং সজাগ থাকতে হবে। সরকার যদি নিরপেক্ষ এবং নিউট্রাল পজিশন বজায় না রাখে, তাহলে আগামী নির্বাচনের আগে ওই কথা বলা হচ্ছে বা নানামুখী বক্তব্য দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসতে পারে। আমরা সেদিকে যেতে চাই না। বলতে চাই, এই সরকার যেহেতু জনগণের সরকার, এই সরকার যেহেতু ছাত্র জনতার সরকার, আমাদের সকলের সরকার, সুতরাং তারা যাতে তাদের সেই নিউট্রাল পজিশনটি বজায় রাখে এবং আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনের আগে বিচার এবং কাঙ্ক্ষিত সংস্কার করি তারা একটা নির্বাচনের শিডিউল ঘোষণা করে। উইদাউট বিচার আমরা কোনো ইলেকশন চাই না। অবশ্যই নির্বাচনের আগে বিচার হতে হবে
এবং কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কার করতেই হবে। আমরা ওই হুদা মার্কা, রকিব মার্কা 14, 18, 24 সালের ওই ফর্মুলায় কোনো ইলেকশন এই বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না। ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের একটা বার্তা দিয়ে শেষ করব। ইতিমধ্যে নানামুখী ষড়যন্ত্র সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে। অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন যে গণ অধিকার পরিষদ অমুক দলের সাথে কয়েকটা আসনে অংশগ্রহণ করবে, অমুকের কাছে বিক্রি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো স্রেফ প্রোপাগান্ডা, গুজব। আওয়ামী লীগের আমলেও গণ অধিকার পরিষদকে নিয়ে এরকম নানামুখী ষড়যন্ত্র, এরকম নানামুখী আপনার গুজব কিন্তু ছড়ানো হয়েছিল যে এরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করবে, আওয়ামী লীগের ফাঁদে পড়বে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু আপনাদের সামনে প্রমাণ দেখিয়ে দিয়েছি যে গণ অধিকার পরিষদ কারো এ টিম বিটিম নয়। আমরা আগামীতে এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি এবং সেই লক্ষ্যে কাজ করছি। ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত আমাদের যে দলীয় সিদ্ধান্ত সেটা হচ্ছে 300 আসনে এককভাবে আমরা নির্বাচন করব। তার জন্য আমাদের প্রথম যে আমরা ঘোষণা করব, ইতিমধ্যে আমাদের 100 প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। হয়তো এটা 10-15 দিনের মধ্যে আপনারা জানতে পারবেন। আমরা প্রথম এ ক্যাটাগরির প্রার্থী তালিকাটা আগামী হয়তো অল্প সময়ের মধ্যে আমরা ঘোষণা করব। এরপরে আমরা বি ক্যাটাগরির তালিকা ঘোষণা করব, তারপরে সি ক্যাটাগরি। এভাবেই ধারাবাহিকভাবে আমরা আমাদের দলীয় প্রার্থীদের জাতির সামনে হাজির করব এবং তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন তাদের তৃণমূল পর্যায়ে। এরকম নানামুখী গুজব ছড়িয়ে আমাদের ইমেজকে ডাউন করার যারা চেষ্টা করছেন, এরা মূলত ইভিল, এরা মূলত এই তারুণ্যের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ দেখতে চায় না। এরা ভালো করুক, এরা জাতির সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে হাজির হোক, এটা তারা চায় না। এই জন্যই তারা এই গুজবগুলো ছড়িয়েছেন। জানাবো সাংবাদিক ভাইদের, এরকম গুজবে আপনারা কান দিবেন না। কি করতে চাই সেটা সময় এবং পরিবেশ বলে দিবে। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এটাই, পরবর্তীতে কি হবে সেটা নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক পরিবেশের উপরে ডিপেন্ড করবে। ধন্যবাদ।